60 on the number of cycle per removal of the alternator is equivalent to the dash on the alternator. देखो পোল সংখ্যা জোড়া জোড়ায় হয় নাম্বার অফ পেয়ার অফ পোল বা নাম্বার অফ পোল পেয়ার। সঠিক উত্তর এ দাগ হবে। বাকি অপশনগুলো পড়ে দেখো ভুল আছে। পরের কোশ্চেনটা 62 দাগে 10 পোল কথাটা নিচে দাগ দাও। অল্টারনেটর রানস এট সিনক্রোনাস স্পিড 300 rpm 300 rpm কথাটা নিচে দাগ দাও। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দাগ দাও অফ দ্য ভোল্টেজ জেনারেটেড। ns সমান 120 f/p, তাহলে ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু ns p বাই 120। তাহলে ns সিনক্রোনাস স্পিড এখানে কত বলেছে 300 rpm, পোল সংখ্যা বলেছে 10, শূন্য কেটে গেল 12, 3 4 12, 3 4 12 4, 4 বছর 100, তাহলে 25 হার্টজ ডিফল্ট সঠিক উত্তর। এর আরেকটা শর্টকাট আছে, সেটা হলো আমরা এমনিই জানি যে 2 পোল মানে 3000 rpm, 4 পোল মানে 1500 rpm, 6 পোল মানে 1000 rpm, 8 পোল মানে 750 rpm, 10 পোল মানে 600 rpm। এটা হলো 50 হার্টজের ক্ষেত্রে এইগুলো। তা 600 জায়গায় 300 rpm আছে মানে অর্ধেক আছে। 10 পোলের ক্ষেত্রে 600 হওয়া উচিত ছিল 50 হার্টজে, তাহলে 50 হার্টজের অর্ধেক মানে 300 অর্ধেক মানে 600 অর্ধেক 300, তাহলে 50 অর্ধেক 25। তাহলে ডিফল্ট সঠিক উত্তর। 63 থেকে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য 12 পোল কথাটা নিচে দাগ দাও। অল্টারনেটর রানিং অ্যাট স্পিড অফ 500 rpm ইজ ড্যাশ। ns সমান 120 f/p ফর্মুলা থেকে আমরা এগুলো জানি। 2 পোল 3000, 4 পোল 1500, 6 পোল 1000, 8 পোল 750, 10 পোল 600 এবং 12 পোলে 500। তাহলে 12 পোল এবং 500 বলে দিয়েছে, তাহলে 50 হার্জ অবশ্যই হবে। ns ইকুয়াল টু 120 f/p, এই সেম ফর্মুলা ব্যবহার করে আমরা সেটা পেতে পারি। তাহলে সিধা সঠিক উত্তর 64 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্ট কথাটা নিচে দাগ দাও। ডিউরিং স্লিপ টেস্ট কথাটা নিচে দাগ দাও। অন এ সিনক্রোনাস মেশিন দ্য আর্মেচার mmf aligned angle is dash। এটা মুখস্থ করতে হবে, বোঝার কিছু নেই। কিউ অ্যাক্সিস। বি ফরওয়ার্ড সঠিক উত্তর। 65 দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রপার প্যারালাল অপারেশনস কথাটা নিচে দাগ দাও। এসি পলিফেজ অল্টারনেটরস মাস্ট হ্যাভ দ্য সেম ড্যাশ। পলিফেজ মানে 3 ফেজ অর্থ বোঝাতেই পলিফেজ বলা হয়। একাধিক ফেজ, তা নর্মালি 3 ফেজের বেশি জেনারেশন করা হয় না। 3 ফেজ জেনারেশনই সব থেকে বেস্ট পদ্ধতি। তাহলে প্রপার প্যারালাল অপারেশন করার জন্য এসি অল্টারনেটরের ক্ষেত্রে কি করা উচিত? স্পিড দেখো আলাদা আলাদা সোর্স থেকে পাওয়ার জেনারেশন করতে পারে। হাইডাল পাওয়ার প্ল্যান্টের 50 হার্জ জেনারেশন হবে, সেক্ষেত্রে তার পোল সংখ্যা অনেক বেশি হবে যেহেতু আরপিএম অনেক কম। থার্মাল পাওয়ার প্ল্যান্টের অল্টারনেটরগুলোর পোল সংখ্যা অনেক কম হবে, নর্মালি 2 পোল থাকবে এবং 3000 rpm আমাদের দেশের 50 হার্জ ফ্রিকোয়েন্সি জেনারেশনের জন্য ঘুরবে। তাহলে স্পিড আলাদা আলাদা হতে পারে, সেজন্য ওটা উত্তর হবে না। আর কেভি রেটিং ছোটো সাইজ বড় সাইজ যে কোনো রেটিংয়ের অল্টারনেটর হতে পারে, সেজন্য কেভি রেটিংও হবে না, কিন্তু ভোল্টেজ রেটিংটা সেম থাকতে হবে। যদি 11 কিলোভোল্ট জেনারেশন করে তাহলে অন্য অল্টারনেটরের জন্য 11 কিলোভোল্ট জেনারেশন করে সেটা কনফার্ম করতে হবে। আর এক্সাইটেশনের উপর নির্ভর করবে পাওয়ার ফ্যাক্টর, মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টে নির্ভর করবে, ওটা সঠিক উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর বি ফর বাই ভোল্টেজ রেটিং, মানে অপারেটিং ভোল্টেজ সহজ কথা। তাহলে বি ফর বাই সঠিক উত্তর। 65 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 66 দাগ সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স কথাটা নিচে দাগ দাও। ইজ দ্য reactance due to the armature reaction of the machine, নাকি reactance due to leakage flux, নাকি combined reactance due to leakage flux and the armature reaction? দেখো সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স হলো লিকেজ ফ্লাক্স এবং আর্মেচার রিঅ্যাকশনের দুজনের ভেতরে যে ইন্টারাকশন হয় সেটা। তাহলে সঠিক উত্তর এখানে সি দাগই হবে। পরের কোশ্চেনটা 67 দাগ কেটে দাও, 68 দাগ কেটে দাও, 67 68 কেটে দাও, 69 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও। ইজ প্রেফার্ড ওভার কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং অপেক্ষাকৃত ভালো কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর রেসপেক্টে, কেন? ইজ অফ রিডিউস নয়েজ, শব্দ কমায়, নাকি রিডিউস দ্য মেশিন সাইজ ছোট করে, না রিডিউস দ্য অ্যামাউন্ট অফ কপার রিকোয়ার্ড। ওটা হলো শর্ট পিস কয়েলের জন্য ওটা
হতো, যদি শর্ট পিস কয়েলের ব্যাপারে জানতে চাইতো, তাহলে এখানে সি দাগের পাশে একটা অ্যারোর জন্য যদি লিখে রাখো ফর শর্ট পিস কয়েল। আর ডি ফর ডগে কি বলছে, ইমপ্রুভ দ্য জেনারেটেড ওয়েভফর্ম। দেখো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আমি আগের দিনই বুঝিয়েছিলাম, 10খানা ইরেগুলার শেপের পাথরের টুকরো দিয়ে যদি ফ্লোর তৈরি করা হয়, তাহলে যে স্মুথনেস আসবে তার জায়গায় যদি পাথরের টুকরোগুলো 10 কোটি পাথরের ছোটো ছোটো গুঁড়োতে কনভার্ট করা হয়, তাহলে জায়গাটা বেশি সমান হবে। তা সেরকমভাবে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং মানে ওয়াইন্ডিংগুলোকে যদি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে ওয়েভফর্মগুলো একদম স্মুথ হয়ে যায়। তাহলে এখানে ওয়েভফর্মটা স্মুথ হয়, তাহলে সেজন্য সঠিক উত্তর ডি ফর ডগই হবে, ইমপ্রুভ দ্য জেনারেটেড ওয়েভফর্ম। 70 দাগ কেটে দাও, 70 অন দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 phase alternator আর ইনভেরিয়েবলি কানেক্টেড ইন স্টার সো অ্যাজ টু ড্যাশ। স্টার কথাটা নিচে দাগ দাও, কেন স্টারে কানেকশন করা হয় অবশ্যম্ভাবীভাবে। রিডিউস দ্য সাইজ অফ দ্য স্টেটর কন্ডাক্টর ইউজড। কন্ডাক্টর যে ব্যবহার করা হচ্ছে তার সাইজ কমানোর জন্য, নাকি ইনক্রিজ দ্য টার্মিনাল ভোল্টেজ বাড়ানোর জন্য, নাকি রিডিউস ম্যাগনেটিক লসেস, না অল অফ দ্য অ্যাবভ। সঠিক উত্তর ইনক্রিজ দ্য টার্মিনাল ভোল্টেজ। দেখো ভোল্টেজ যত হাই করা হবে, জিনিসটা এরকম, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, তাহলে ভি ইজ ইকুয়াল টু পি বাই আই, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই। ভোল্টেজ যত হাই করা হবে কারেন্ট তত কম, কারেন্টের পরিমাণের সঙ্গে কন্ডাক্টরের ক্রস সেকশনের সমানুপাতিক। তাহলে ভোল্টেজ হাই করা গেলে কারেন্ট কম, আর কারেন্ট যদি কম হয় কপার লস পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। কারেন্টের পরিমাণ কম হলে স্কোয়ার টাইপে কপার লস কমে। এবং অল্টারনেটরটা ছোটো সাইজে তৈরি করা যায়, সেজন্য স্টার কানেকশনটাই করা হয়। বি ফর বয় সঠিক উত্তর, মুখস্থ করে ফেলো। 72 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও। এফেক্ট ইন সিনক্রোনাস মেশিন ডিপেন্ডস অন ড্যাশ। আর্মেচার রিয়াকশন এফেক্ট সিনক্রোনাস মেশিনে কার কার উপর নির্ভর করে। আর্মেচার রিয়াকশন কাকে বলে? আর্মেচারের যে রিয়াকশন সেটাকে আর্মেচার রিয়াকশন বলে। আর্মেচার রিয়াকশন জিনিসটা কেমন? মনে করে কোনো নদী তুমি সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করছো, সোজাসুজি পার হওয়ার চেষ্টা করলে, তাহলে তুমি স্রোত তোমাকে ডান বা বাঁদিকে বেঁকিয়ে নিয়ে গেলো, সেটা হলো ক্রস ম্যাগনেটাইজেশন। স্রোতের দিকে সাঁতার কাটার চেষ্টা করছো, তোমার এফেক্টিভ গতিবেগ তোমার বেড়ে গেল, তাহলে ম্যাগনেটাইজেশন। আর যদি তুমি স্রোতের বিপরীতে সাঁতার কাটো, তোমার গতিবেগ কমিয়ে দেবে স্রোত, সেটা হলো ডিম্যাগনেটাইজেশন। তো সেরকম জিনিস আর্মেচার রিয়াকশন এফেক্ট ইন সিনক্রোনাস মেশিন ডিপেন্ডস অন ড্যাশ লোড কারেন্ট। যদি স্রোত, লোড কারেন্ট মানে হচ্ছে এখানে স্রোত যদি বেড়ে যায় তোমাকে বেশি দূরে বাঁকিয়ে নিয়ে যাবে, তাহলে এখানে আর্মেচার রিয়াকশন নির্ভর করবে, মানে তোমাকে বাঁকিয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা ডিপেন্ড করবে স্রোতের উপর, আর এখানে সেটা লোড কারেন্ট নির্ভর করবে। তাহলে এই দাগ সঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, দেখো পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে কীভাবে সম্পর্কিত, পি ইজ ইকুয়াল টু ভিআই কস ফাই। তাহলে আই ইজ ইকুয়াল টু পি বাই ভি কস ফাই। তাহলে আই ইনভার্স প্রপোর্শনাল টু কস ফাই। পাওয়ার ফ্যাক্টর ভেরিয়েশন হলে তার ইনভার্স রেশিওতে কারেন্ট ভেরিয়েশন হয়, আর কারেন্ট ভেরিয়েশন হলে আর্মেচার রিয়াকশন ভেরিয়েশন হয়। সেদিন পাওয়ার ফ্যাক্টরের সঙ্গেও আর্মেচার রিয়াকশন ভেরিয়েশন হয়। তাহলে বি ফর বয়ও সঠিক আছে। স্পিড অফ দ্য মেশিন মানে তোমার সাঁতার কাটার গতিবেগ। তুমি যদি বেশি দূরে সাঁতার কাটো, তাহলে আর্মেচার রিয়াকশন তোমাকে বেশি দূরে বাঁকিয়ে নিয়ে যেতে পারবে না স্রোত। তুমি যদি হাসতে সাঁতার কাটো, তাহলে স্রোত তোমাকে বাঁকিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে তোমার গতিবেগটাও নির্ভর করবে, কারণ কি তোমার গতিবেগ যেমন সেই অনুসারে তোমাকে দূরে ঠেলে নিয়ে যাবে, তাহলে সবগুলোর উপর নির্ভর করে। সেজন্য এখানকার অপশন অনুসারে স্পিড অফ দ্য মেশিনের গতিবেগের উপর ভ্যারি করবে না, কারণ কি না স্পিডের উপর নির্ভর করবে না। কেন বলছি স্পিডের উপর নির্ভর করবে না? কারণ এন এর সমান 120 এফ বাই ফ্রিকোয়েন্সিতে আমি বাড়াতে কমাতে পারবো না, কারণ আমাকে জেনারেশন 50 হার্টজ করতে হবে। তাহলে 50 হার্টজ কনস্ট্যান্ট, পোল সংখ্যা কনস্ট্যান্ট, তাহলে স্পিডও কনস্ট্যান্ট, সেজন্য ওটা হবে না। তাহলে শুধুমাত্র এখানে লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড সঠিক উত্তর হবে। তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ, বোথ এ অ্যান্ড বি। 73 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন অ্যান অল্টারনেটর ইফ দ্য ওয়াইন্ডিং ইজ শর্ট পিস কথাটা নিচে দাগ দাও, বাই 60 ইলেকট্রিক্যাল ডিগ্রি ইটস পিস ফ্যাক্টর উইল বি ড্যাশ। পিস ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। দেখো পিস ফ্যাক্টর সমান কস আলফা বাই 2। এবার আলফা সমান কত? এখানে ওই যে 60 ইলেকট্রিক্যাল ডিগ্রি বলেছে, ফর্মুলা অনুসারে ওই 60 ডিভাইডেড বাই 2, তার মানে cos 30। cos 30 এর মান √3/2, √3 সমান 1.732, তাহলে 1.732/2 সমান 0.866। তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ হবে। 74 দাগের কোশ্চেনটা দেখো, লোড শেয়ারিং কথাটা নিচে দাগ দাও, বিটুইন টু স্টিম ড্রিভেন অল্টারনেটর অপারেটিং ইন প্যারালাল কথাটা নিচে দাগ দাও, বাই মে বি অ্যাডজাস্টেড বাই ভ্যারিং দ্য ড্যাশ। তাহলে কি বলছে? লোড শেয়ারিং বিটুইন দ্য টু স্টিম ড্রিভেন অল্টারনেটর, দুটো অল্টারনেটর স্টিম দিয়ে চালানো হচ্ছিল, সেটাও লোড শেয়ার করছে, প্যারালাল অপারেশন করা হচ্ছে। মে বি অ্যাডজাস্টেড বাই ভ্যারিং ড্যাশ,
স্টিম সাপ্লাইড টু দ্য প্রাইমার। স্টিম সাপ্লাই মানেই তো প্রাইমারের ইনপুট। প্রাইমারের ইনপুট হলো আউটপুট কম্পোনেন্ট দেয়, তাহলে লোড শেয়ার করবো মানে তো আউটপুট কম্পোনেন্ট শেয়ার করা, আর এক্সাইটেশন ভেরিয়েশন করে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ভ্যারি করা হয়। এখানে তো আউটপুট কম্পোনেন্ট জানতে চেয়েছি, সেটা সঠিক উত্তর হবে সি দাগ। 74 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 75 দাগ কেটে দাও। 76 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু অল্টারনেটার্স আর রানিং আন্ডার প্যারালাল কন্ডিশন। প্যারালাল কথাটা নিচে দাগ দাও। ইফ দ্য এক্সাইটেশন কথাটা নিচে দাগ দাও। অফ দ্য ওয়ান অফ দ্য অল্টারনেটর ইজ চেঞ্জ কথাটা নিচে দাগ দাও। দেন ইট উইল অপারেট অ্যাট ড্যাশ। দুটো অল্টারনেটর প্যারালাল অপারেশন করা হচ্ছিল, এই দুটো আমি আঁকলাম। এই দুটো জিনিস সেম জিনিস এঁকেছি মনে করো, এই এক্সেল কম্পোনেন্ট এটা আর এটা জেড। এবার কি বলেছে এখানে, টু অল্টারনেটর রানিং আন্ডার প্যারালাল কন্ডিশন। মনে করলাম দুটো রেটিংও সেম ছিল, প্যারালাল অপারেশন করছিল, সেম সব গল্প ছিল। ইফ দ্য এক্সাইটেশন অফ দ্য ওয়ান অফ দ্য অল্টারনেটর ইজ চেঞ্জ, তাহলে এক্সাইটেশন চেঞ্জ করলে কি হয়, রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্সাইটেশন বাড়লো অথবা কমালো, তাহলে পাওয়ার ফ্যাক্টর বাড়লো অথবা কমলো। আমাকে চেঞ্জ বলেছে, বাড়ানো বা কমানো উল্লেখ করেনি। দেন ইট উইল অপারেট অ্যাট ড্যাশ, রিডিউস স্পিড নাকি চেঞ্জ পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হবে, কারণ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ভেরিয়েশন হয়ে যাবে। ভূমি সেম আছে, লম্ব এক্সাইটেশনের উপর নির্ভর করে, তাহলে এক্সাইটেশন চেঞ্জ হলে লম্ব চেঞ্জ হলো। ভূমি সেম আছে, লম্ব যদি চেঞ্জ হয়ে যায় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল চেঞ্জ হবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল চেঞ্জ হলে পাওয়ার ফ্যাক্টর ভেরিয়েশন হয়ে যাবে। তাহলে সেই জন্য সঠিক উত্তর বি ফর হয়, বাকি অপশনগুলো ভুল আছে। 77 দাগের কোশ্চেনটা সেম কোশ্চেন আর কে রাজপুতেও ছিল। কি বলছে, হাউ ক্যান উই ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি। ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি কথাটা নিচে থাকবে অফ দ্য ভোল্টেজ জেনারেটেড বাই এ জেনারেটর। তাহলে আমরা ভোল্টেজ কি করে বাড়াতে পারি একটা জেনারেটরের ক্ষেত্রে, আমরা জানি জেনারেটেড ইএমএফ ইজি সমান 5Zn/60 × P/Z। এখানে দুটো জিনিসই ভেরিয়েবল আছে, ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই আর ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। তাহলে স্পিড এবং এক্সাইটেশন এই দুটো জিনিস চেঞ্জ করে জেনারেটেড ইএমএফ চেঞ্জ করা যায়। এবার জেনারেটরের ক্ষেত্রে, নর্মাল ডিসি জেনারেটরের ক্ষেত্রে এটা করা যায়, কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে NS = 120F/P। পোল সংখ্যা ফিক্সড আছে, তাহলে NS ডিরেক্টলি প্রপোর্শনাল টু F। তাহলে স্পিড যদি ভ্যারি করা হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভ্যারি করবে। ফ্রিকোয়েন্সি ভ্যারি করলে প্যারালাল অপারেশন করা সম্ভব হবে না, সেজন্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে জেনারেটেড ইএমএফ বাড়ানো সম্ভব হয় না। তাহলে একমাত্র এক্সাইটেশন চেঞ্জ করে সেটা করা যায়। সেজন্য এখানকার অপশন অনুসারে অ্যাডজাস্টিং দ্য গভর্নর। গভর্নর হলো সেই মেকানিজম যা লিকুইড বা গ্যাসীয় পদার্থের মুভমেন্ট কন্ট্রোল করে। তার মানে আলটিমেটলি তোমার ওই স্টিম পাওয়ার ভেরিয়েশন, হাউ ক্যান উই ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের কথা বলছে, আমি বললাম শুধু ভোল্টেজ ভেরিয়েশনের কথা বলেছে। হাউ ক্যান উই ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভোল্টেজ জেনারেটেড বাই এ জেনারেটর। তাহলে NS = 120F/P, তাহলে NS ইনভার্সলি প্রপোর্শনাল টু P। ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে গেলে আমার স্পিড ভ্যারি করতে হবে, তাহলে স্পিড ভ্যারি করতে গেলে এই জিনিসটা আর চেঞ্জ করলে হবে না। স্পিড ভ্যারি করতে গেলে আমাকে প্রাইমারের গতিবেগটা চেঞ্জ করতে হবে, তো সেই প্রাইমারকে ঘোরায় যে সেটাই হলো গভর্নর দিয়ে কন্ট্রোল করা হয়, তাহলে গভর্নর অ্যাডজাস্ট করতে হবে। সঠিক উত্তর ডিফার ডাক হবে। ইনক্রিজ দ্য লোড ইনক্রিজ করে তোমার ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হবে না। ইনক্রিজ রিঅ্যাক্টেন্স, বাকি অপশন যেগুলো দিয়েছে এগুলো ফ্রিকোয়েন্সি রিলেটেড না, সেজন্য এটা উত্তর হলো না, তাহলে ডিফার ডাক সঠিক উত্তর। 74 দাগের কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস শুড বি আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল কথাটা নিচে দেখো, ফর টু অল্টারনেটরস রানিং ইন প্যারালাল। প্যারালাল কথাটা নিচে দেখো, তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস শুড বি আইডেন্টিক্যাল। কোন ফ্যাক্টরগুলো একই রকমের আছে ফর টু অল্টারনেটর রানিং ইন প্যারালাল। প্যারালাল অপারেশনের ক্ষেত্রে কোন দুটো জিনিস সেম থাকতে হয়, পাওয়ার না ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, ফেজ সিকোয়েন্স সেম থাকতে হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার না, ওটাও সেম থাকতে হয় না। এক্সাইটেশন যেমন যেমন হবে সেই অনুসারে রিঅ্যাক্টিভ পাওয়ারটা আলাদা আলাদা হতে পারে। আর পাওয়ার ফ্যাক্টর না, ওটা লোডের উপর ডিপেন্ড করে, সেজন্য ওটা হবে না। তাহলে ফেজ সিকোয়েন্সটা সেম থাকতেই হবে, এটা হলো ক্রাইটেরিয়া। তাহলে সঠিক উত্তর বি ফর হয়, ভোল্টেজ সেম থাকতে হবে, ফেজ সিকোয়েন্স সেম থাকতে হবে, আর ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে, এটা হলো ক্রাইটেরিয়া। 79 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য অল্টারনেটর ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও, আর ইউজ ফর ড্যাশ। ড্যাম্পার মানে কি, যে ড্যাম্পিং করে সেটাকে ড্যাম্পার বলে, যে অসিলেশন কমায় মানে স্পিডের ভেরিয়েশন কমায় সেটাকেই ড্যাম্পার বলে। তাহলে প্রিভেন্ট হান্টিং, হান্টিংয়ের হাত থেকে বাঁচায়। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দাগ। হান্টিং জিনিসটা কি, ওই চলতে চলতে বন্ধ হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটাকেই বলে হান্টিং। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দাগ। তাহলে সিনক্রোনাস মোটরের হান্টিংয়ের হাত থেকে বাঁচায় ড্যাম্পার ওয়াইন্ডিং। এবার ড্যাম্পার ওয়াইন্ডিং কোথায় দরকার হয়, ড্যাম্পার ওয়াইন্ডিং দরকার হয় সিলিয়ান পোল টাইপ অল্টারনেটরের ক্ষেত্রে, এবং সেটা কোথায় থাকে,
রোটর পোল ফেসে, রোটরের পোল ফেসে ড্যাম্পার ওয়াইন্ডিং মানে আলটিমেটলি বেসিক্যালি একটা ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের রোটরটা, স্কুরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের রোটরটা যদি সিনক্রোনাস মোটরের পোলের মাথায় লাগিয়ে দেওয়া হয় সেটাকে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে। আমরা জানি স্লিপ এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস। সিনক্রোনাস স্পিড থেকে কোনো কারণে যদি স্পিড বেড়ে যায়, এনআর যদি বেড়ে যায়, তাহলে স্লিপের মান হয়ে যাবে নেগেটিভ। আমরা জানি টি ইজ ইকুয়াল টু এস ভি স্কয়ার, তাহলে টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস। তাহলে এখানে সিনক্রোনাস স্পিড থেকে বেশি স্পিডে ঘোরার কারণে স্লিপ নেগেটিভ, স্লিপ নেগেটিভ হলে টর্কটাও নেগেটিভ দিকে যাবে, ফলে যে এক্সেসিভ স্পিডে ঘুরছিল সেটা কমে আবার সিনক্রোনাস স্পিডে শিফট করবে। যদি কোনো কারণে এনএস থেকে এনআর কম হয়ে যায় তাহলে স্লিপের মানটা পজিটিভ হয়ে যাবে, স্লিপের মান পজিটিভ হলে টর্কটা পজিটিভ হয়ে যাবে, তাহলে টর্ক পজিটিভ হয়ে যাবে মানে স্পিড বাড়িয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি স্পিড বাড়ানো এবং কমানোর ভেরিয়েশন বন্ধ করার জন্য এবং সিনক্রোনাস স্পিডে চালানোর জন্য এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা কার্যকরী হয়। এবার সিনক্রোনাস মোটর যদি সিনক্রোনাস স্পিডে চলে তাহলে এনএস ইকুয়াল টু এনআর হবে, তাহলে সেক্ষেত্রে স্লিপের মান হবে 0। স্লিপের মান 0 হলে টি ইকুয়াল টু এস ভি স্কয়ার, টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস, তাহলে স্লিপ 0, সেজন্য টর্কটাও 0 হয়ে যাবে। তাহলে তখনও কোনো কার্যকরী ভূমিকা রাখবে না, সিম্পল থাকবে, মানে নর্মাল টিউমারের মতো, না বাড়ছেও না কমছেও না, কোনো ক্ষতি করবে না, মানে ও চেঞ্জে বাধা দেবে, কোনো রকম চেঞ্জ এলেই ও বাধা দেবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রিভেন্ট হান্টিং। সিদাক সঠিক উত্তর। 80 দাগের কোশ্চেনটা দেখো, লিকেজ রিঅ্যাকট্যান্স। লিকেজ রিঅ্যাকট্যান্স কথাটা নিচে দেখো, হবে 3 পেজ অল্টারনেটর ইজ ডিটারমাইন্ড বাই পারফর্মিং ড্যাশ। লিকেজ রিঅ্যাকট্যান্স কি করে বের করা যায়? ওপেন সার্কিট অ্যান্ড জিরো পাওয়ার ফ্যাক্টর টেস্ট। সঠিক উত্তর এটা মুখস্থ করে ফেললাম, বাকি অপশনগুলো অন্য অন্য টেস্টের জন্য হয়, নিচে কিছু ইনফরমেশন লেখা আছে, একটু পড়ে নিও। 81 দাগের কোশ্চেনটা দেখো, a pilot exciter কথাটা নিচে দাগ দাও, is provided on generators for which of the following reason? পাইলট এক্সাইটার একটা জেনারেটরের ক্ষেত্রে কোন কারণের জন্য রাখা হয়? পাইলট প্রজেক্ট বলে না, তাহলে এখানে সঠিক উত্তর হবে সি দাগ, টু এক্সাইট দ্য পোলস অফ দ্য মেইন এক্সাইটার। মেইন এক্সাইটারের এক্সাইটেশন সিস্টেম চালানোর জন্য যে এক্সাইটেশন সিস্টেম রাখা হয় তাকে পাইলট এক্সাইটার বলে। আর যেটা মানে মেইন কাজ বাদ দিয়ে অন্য কোনো মানে তোমার রিজার্ভে রাখা হবে সেটা মানে রিজার্ভ এক্সাইটার। তাহলে এখানকার অপশন অনুসারে সিধা উত্তর হবে, বাকি অপশনগুলো পড়ে দেখো ভুল আছে। 82 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিপিং ইটস এক্সাইটেশন কনস্ট্যান্ট। এক্সাইটেশনটাকে কনস্ট্যান্ট রাখা হলো ইফ স্টিম সাপ্লাই কথাটা নিচে দেখো, অপেন অল্টারনেটর রানিং ইন প্যারালাল উইথ অ্যানাদার আইডেন্টিক্যাল অল্টারনেটর ইজ ইনক্রিজ কথাটা নিচে দেখো। তাহলে এক্সাইটেশন সেম রাখা হয়েছে, মানে সেই জিনিস শুধু লিখে ফেলো, দুটো জিনিস সেম আঁকো, দুটো সেম জিনিস এঁকেছে, এই এক্সেল আর এই জেড। এক্সাইটেশন সেম, তার মানে লম্ব সেম, কিন্তু চেঞ্জ করেছে কি ড্রাইভারের ইনপুট। দেখো এখানে চেঞ্জ করেছে সাপ্লাই সিস্টেম অফ অ্যান অল্টারনেটর রানিং ইন প্যারালাল উইথ অ্যানাদার আইডেন্টিক্যাল অল্টারনেটর ইজ ইনক্রিজ। কি ইনক্রিজ করেছে? স্টিম সাপ্লাই মানে প্রাইমারি ইনপুট। তাহলে একটা যদি ইনপুটকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি হবে? কমে যাবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কমে যাওয়া মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে ডি ফর ডগ, ইট উইল সাপ্লাই গ্রেটার পোর্শন অফ দ্য লোড, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। আর মানে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে জেডি যেহেতু লোড, সিঙ্গেল ইউনিট বোঝানোর ক্ষেত্রে ইম্পিডেন্সটাই হলো লোড, কারণ কেভিএতে তার রেটিংটা প্রকাশ করা হয়। তাহলে আগের তুলনায় কেভি রেটিং বড় হয়ে গেছে। তাহলে বাকি অপশনগুলো কেন হবে না দেখো, এ দাগে কি বলছে, ইটস রোটর উইল ফল ব্যাক ইন ফেজ উইথ রেসপেক্ট টু দ্য আদার মেশিন। এটা হচ্ছে তোমার লোড চেঞ্জ হলে লোড অ্যাঙ্গেল চেঞ্জ হয়, সেই সব জিনিসের রিলেটেড। এখানে লোড চেঞ্জের কথা তো বলেনি, সেই জন্য ওটা উত্তর হবে না। বিদাগের কোশ্চেনটা কি বলছে, আর ওটা সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে হয়। বিদাগে কি বলছে, ইটস পাওয়ার ফ্যাক্টর উইল বি ডিক্রিজ না ইনক্রিজড। দেখো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কমেছে মানে পাওয়ার ফ্যাক্টরটা ইনক্রিজ হয়েছে, তাহলে সেই জন্য ডিক্রিজ কথাটা নিচে দেখো, সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ইনক্রিজ। সিদাগে কি বলছে, ইট উড ওভার রান দ্য আদার অল্টারনেটর। না, সিনক্রোনাস মোটর হয় ঘুরবে অথবা ঘুরবে না, বা সিনক্রোনাস জেনারেটর হয় ঘুরবে অথবা ঘুরবে না, ঘুরলে সিনক্রোনাস স্পিডে ঘুরবে, তাহলে সেজন্য ওটা উত্তর হলো না। আর ডি দাগে কি বলছে, ইট উইল সাপ্লাই গ্রেটার পোর্শন অফ দ্য লোড। হ্যাঁ, গ্রেটার পোর্শন অফ দ্য লোড অবশ্যই এই এতটুকু কেভিএ দেবে, আর এর কেভিএতে এতটুকু বেড়ে গেছে, তাহলে লোড শেয়ার কম্পোনেন্টটা বেড়ে গেল, কারণ এর কেভিএ রেটিংটা বেশি দেবে, মানে রেটিং বেড়ে গেছে বলে। আর এর ইউনিটটা তো কেভিএতে হয় সিঙ্গেল ইউনিট প্রকাশ করার ক্ষেত্রে, তাহলে সঠিক উত্তর হবে ডি ফর ডগ। 83 দাগে সেম রিলেটেড কোশ্চেন 113 দাগেও থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন কেস অফ লস অফ ফিল্ড এক্সাইটেশন, লস অফ ফিল্ড এক্সাইটেশন কথাটা নিচে দেখ দাও।
যদি ফিল্ড এক্সাইটেশন নষ্ট হয়ে যায় ইন এ জেনারেটর while the mechanical output remain intact, মেকানিক্যাল ইনপুট ইনট্যাক্ট আছে, রিমেইন ইনট্যাক্ট মানে মেকানিক্যাল ইনপুট মানে প্রাইম মুভার ঘোরানোর যে ক্ষমতা ছিল সেটা ঠিকঠাক আছে, কিন্তু এক্সাইটেশন সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। মানে মনে করো ব্যাটারি দিয়ে এক্সাইটেশন দিচ্ছিলে, ব্যাটারি শেষ, এরকম কোনো একটা পরিস্থিতি। বা ডিসি জেনারেটর দিয়ে দিচ্ছিলে, ডিসি জেনারেটর যে জিনিস দিয়ে তুমি ঘোরাচ্ছিলে তার ডিজেল শেষ হয়ে গেছে, এরকম কিছু একটা পরিস্থিতি যাতে তোমার ডিসি এক্সাইটেশনটা পাচ্ছে না সে, কিন্তু রানিং অবস্থায় ছিল সে। দ্য জেনারেটর রানস অ্যাজ এ ড্যাশ, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর নাকি সিনক্রোনাস মোটর নাকি ইন্ডাকশন জেনারেটর। দেখো গল্প হলো প্রাইমার থেকে ইনপুট পেয়ে যাচ্ছে, নেট চালে রাখো, প্রাইমার ওকে ঘুরিয়ে যাচ্ছে, এই রোটরটাকে ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু এর ফিল্ডের এক্সাইটেশন নেই। কোনো কিছু উল্লেখ না করলে ধরে নিতে হবে ওটা সেলিয়েন্ট পোল্ড অল্টারনেটর। তাহলে সেলিয়েন্ট পোল্ড অল্টারনেটরের মাথায় সেই স্ট্যাম্পিংগুলো আছে, তার মানে ওর মাথায় ইন্ডাকশন মোটর লাগানো আছে। তাহলে ইন্ডাকশন মোটরের মতন করে ওকে ঘোরানো হচ্ছে। তাহলে ও এখন তার মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দেওয়ার কোন মানে মেকানিক্যাল বলছি ইলেকট্রিক এনার্জি কনজাম্পশন করার কোনো জায়গা নেই, সরি ভুল বললাম, মানে এই মেকানিক্যাল জিনিসটাও ঘুরে যাচ্ছে কিন্তু এক্সাইটেশন নেই। তাহলে ও হয়ে যাবে, ইন্ডাকশন জেনারেটর হয়ে যাবে, যেহেতু সেলিয়েন্ট পোল ধরে নিতে হবে সেজন্য। দেখো এখানে নিচে লেখা আছে when field excitation in generator remains removes, it will work on the induction generator but the level for generator will decrease because the more air gap বেশি থাকার কারণে ওই ক্ষমতাটা কমে যাবে, since it will produce more harmonics, আর এর তৈরি হারমোনিক্সের পরিমাণও বাড়বে। যাই হোক, ওটা মুখস্থ করে ফেলো। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হলো সেলিয়েন্ট পোল না কি নন সেলিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর আছে, তার উপরে উত্তরটা ভ্যারি করে। যদি সেলিয়েন্ট পোল থাকে তাহলে জেনারেট করতে পারবে, আর যদি নন সেলিয়েন্ট পোল থাকে তাহলে কিছু জেনারেট করতে পারে না। 85 মানে ও তো ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে না, সেজন্য পারে না, ড্যাম্পার ওয়াইন্ডিং করা হয় না। 84 জায়গার কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিয়াক্টেন্স কথাটা নিচে দাগ দাও, অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও, অফ অ্যান অল্টারনেটর অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ শর্ট সার্কিট কথাটা নিচে দাগ দাও, অ্যাট ইটস টার্মিনালস ইজ কল্ড ড্যাশ। তাহলে কি বলছে, রিয়াক্টেন্স অফ দ্য স্টেটর ওয়াইন্ডিং এর যে রিয়াক্টেন্সটা অফ অ্যান অল্টারনেটর অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ শর্ট সার্কিট কন্ডিশনের যে রিয়াক্টেন্সটা শর্ট সার্কিট ওয়াইন্ডিং এর ইজ টার্মড অ্যাজ ড্যাশ। ওটাকে কি বলে এটা মুখস্থ করতে হবে, সাব ট্রানজিয়েন্ট রেজিস্ট্যান্স। 85 জায়গার কোশ্চেনটা কেটে দাও, 86 জায়গায় চলে আসো। ইন কেস অফ লিডিং লোড পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও, দ্য টার্মিনাল ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও, অফ অ্যান অল্টারনেটর উইল ড্যাশ। তাহলে কি বলছি, ইন কেস অফ লিডিং লোড পাওয়ার ফ্যাক্টর এক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ অফ অ্যান অল্টারনেটর উইল ড্যাশ ফল অন রিমুভিং অফ দ্য ফুল লোড। লিডিং কি করে, ভোল্টেজ বাড়ায়। মনে করো প্রকৃত ভোল্টেজ 100, লিডিং এর কারণে ভোল্টেজ 102 হয়েছে। এবার কি করেছে এখানে দেখো, ইন কেস অফ দ্য leading load power factor, the terminal voltage of an alternator will dash fall on removing the full load. এই লিডিং জিনিসটা যে করছিল, ভোল্টেজ যে বাড়াচ্ছিল সেটাকে আউট করে দিলাম, লোড খুলে নিলাম। তাহলে ভোল্টেজ বাড়াচ্ছিল যে সেই নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, কমে যাবে। এই 102 আর হলো না, দেখো 98 পেলাম আমি। তাহলে ফল অন দ্য রিমুভিং অফ দ্য ফুল লোড, যে বাড়াচ্ছিল তাকে হারিয়ে নিলে ভোল্টেজটা ফল করবে। বাকি উত্তরগুলো দেখো, রাইজিং অন রিমুভিং অফ দ্য ফুল লোড না, যে বাড়াচ্ছিল সেই যদি মানে ময়দান থেকে আউট হয়ে যায় তাহলে তো ভোল্টেজ বাড়াতে পারবে না। হ্যাঁ, লিডিং লোড মানে ক্যাপাসিটিভ লোড, ল্যাগিং লোড মানে ইন্ডাকটিভ লোড। লিডিং আছে ভোল্টেজ বাড়ায়, ল্যাগিং আছে ভোল্টেজ কমায়, রেজিস্টিভ আছে সামান্য পরিমাণ কমায়, এই হচ্ছে গল্প। তাহলে দেখ সঠিক উত্তর হবে, বাকি অপশনগুলো পড়ে দেখো ভুল আছে। 87 থেকে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন কেস অফ জিরো পাওয়ার ফ্যাক্টর লিডিং লোড কথাটা নিচে দাগ দাও, অন অল্টারনেটর দ্য এফেক্ট অফ আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও, ইজ
টু ক্রস ম্যাগনেটাইজিং নাকি টু ডিক্রিজিং দ্য ইন্ডিউসড ইএমএফ না টু বি ম্যাগনেটাইজ টু ডিম্যাগনেটাইজ না টু ইনক্রিজ দ্য ইন্ডিউসড ইএমএফ। কোশ্চেনটা আরেকবার পড়ছি। ইন কেস অফ জিরো পাওয়ার ফ্যাক্টর লিডিং লোড, জিরো পাওয়ার ফ্যাক্টর লিডিং লোড কথাটা নিচে দেখতো অন অল্টারনেটর দ্য এফেক্ট অফ আর্মেচার রিঅ্যাকশন ড্যাশ। জিরো পাওয়ার ফ্যাক্টর কথাটা মনেই রাখবে না, মনে রাখবে হচ্ছে লিডিং ভোল্টেজকে কী করে, ইনক্রিজ করে। তাহলে টু ইনক্রিজ দ্য ইনডিউসড ইএমএফ, ভোল্টেজটাকে বাড়ায়, লিডিং ভোল্টেজ বাড়ায়, ল্যাগিং ভোল্টেজ কমায়, রেজিস্ট্যান্স সামান্য পরিমাণ কমায়। তাহলে ডিফল্ট নাও এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো 88, দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি রিজন, প্রাইমারি রিজন কথাটা নিচে দেখো ফর প্লেসিং ফিল্ড অন দ্য রোটর ইন অ্যান অল্টারনেটর। অল্টারনেটরের ফিল্ডটাকে রোটেটিং পার্টে কেন দেওয়া হয়, তার প্রাইমারি কারণ কি? স্মল পাওয়ার ইন দ্য ফিল্ড সার্কিট, ফিল্ড সার্কিটের পাওয়ারটা খুব কম সেই জন্যে, নাকি ইনসুলেশন অফ হাই ভোল্টেজ ইজ মেড ইজি অন স্টেটর দেন অন রোটর। দেখো রোটেটিং পার্টে যদি তুমি হাই ভোল্টেজে জেনারেশন করো, দেখো জিনিসটা এরকম, আমরা জানি পি ইজিক্যাল টু ভিআই, তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই। তাহলে সেম পাওয়ারের জন্য ভি ইনভার্স টু প্রপোর্শনাল টু আই, ভোল্টেজ যত বেশি তৈরি করা যাবে তত কারেন্টের পরিমাণ কমে, কারেন্টের পরিমাণ কমলে পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তাহলে পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। কারেন্টের পরিমাণ যদি কমে স্কোয়ার টাইমে কপার লসটা কমে যায়, তাহলে কপার লস কমানোর জন্য আমার ভোল্টেজ হাই করতেই হবে। এর কারেন্টের উপর নির্ভর করে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া আর ভোল্টেজের উপর নির্ভর করে ইনসুলেশন প্রপার্টি। তার রোটেটিং পার্টে যদি আমি হাই ভোল্টেজ জেনারেশন করে সেটা যদি ব্রাশ দিয়ে স্লিপিং দিয়ে আমি কালেকশন করি, তাহলে সেক্ষেত্রে ইনসুলেশন অনেক হাই লাগবে। আর এত হাই স্পিডে সেলিয়েন্ট পোল অল্টারনেটর, সরি নন সেলিয়েন্ট পোল অল্টারনেটর এত হাই স্পিডে করে 3000 RPM ঘুরবে, তাহলে ওখান থেকে ইনসুলেশন সিটকে সেন্ট্রিফিউগাল স্ট্রেসের কারণে সিটকে বেরিয়ে যেতে যাবে, তাহলে ওই ইনসুলেশন দেওয়াটা খুব টাফ হয়ে যাবে। আবার স্টেশনারি জায়গায় যতক্ষণই জায়গা পাওয়া যাবে, ধরো এতটা জায়গা রোটেটিং পার্ট এতটুকু, তাহলে এই জায়গায় তো বেশি কন্ডাক্টর রাখার জায়গা নেই, স্টেশনারি পার্টে জায়গা বেশি, নারকেলের বাইরের পোর্শনের তুলনায় ভেতরের পোর্শন ছোট, তাই এখানে অনেক জায়গা আছে। তাহলে এখানে ইনসুলেশন রাখার অনেক জায়গা, কন্ডাক্টর রাখার অনেক জায়গা, পাওয়ার জেনারেশন হবে যেটা সেটার পরিমাণও অনেক বেশি উইথ রেসপেক্ট টু এক্সাইটেশন। তাহলে সেজন্য এটাকে স্টেশনারি পার্টে রাখা, এটাকে রোটেটিং পার্টে রাখা। রোটেটিং পার্ট অল্প ভোল্টেজ দিয়ে দেওয়া হয়, অল্প ভোল্টেজ লো ভোল্টেজ, ডিসির ক্ষেত্রে স্পার্কিংয়ের পরিমাণ কম, আবার সেটা যদি আবার লো ভোল্টেজ হয় তাহলে স্পার্কিংয়ের পরিমাণ আরও কমে যায়। আর এর যেহেতু কারেন্ট শুধুমাত্র এক্সাইটেশনের জন্য সামান্য কারেন্ট লাগে, সামান্য কারেন্ট মানে সামান্য কন্ডাক্টর দিয়ে কাজ হয়ে যায়, তাহলে সেজন্য ওটাকে রোটেটিং পার্টে রাখা। আর স্টেশনিং পার্টে সলিড কানেকশন করে আমি জেনারেশনটা 11 কিলো ভোল্ট, 13.2 কিলো ভোল্ট, 33 কিলো ভোল্ট বা 6.6 কিলো ভোল্টে জেনারেশন করে, এই হচ্ছে জেনারেশন ভোল্টেজ। তাহলে এখানে মেইন কারণ কোনটা সেটা জানতে চাইছি। স্মল পাওয়ার ইন দ্য ফিল্ড সার্কিট না, ওটা মেইন কারণ না, মেইন কারণ ইনসুলেশন প্রবলেম রোটেটিং পার্টে দেওয়া। তাহলে সঠিক উত্তর বি ফর বয় হবে। ইনসুলেশন অফ দ্য হাই ভোল্টেজ ইজ মেড ইজি অন স্টেটর দেন অন রোটর। রোটেটিং পার্টের তুলনায় স্টেশনারি পার্টে মানে এইখানটায় ইনসুলেশন দেওয়া সুবিধাজনক, কারণ ও তো ঘুরছে না, না ঘুরলে সেন্ট্রিফিউগাল স্ট্রেসের দ্বারা ও সিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে বি ফর বয় সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো 89, দেখো হোয়েন এ 3 ফেজ শর্ট সার্কিট, শর্ট সার্কিট কথাটা নিচে দাগ দাও। হোয়েন এ 3 ফেজ শর্ট সার্কিট ইজ অ্যাপ্লাইড টু এ আনলোডেড কথাটা নিচে দাগ দাও জেনারেটর, হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য মেশিন রিঅ্যাক্টেন্স লিমিটিং দ্য ইনিশিয়াল কারেন্ট। সিনক্রোনাস নাকি সিনক্রোনাস ট্রানজিয়েন্ট সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্টেন্স নাকি সাব ট্রানজিয়েন্ট ট্রানজিয়েন্ট সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স, অমুক অমুক অমুক। মনে রাখার কথা হলো সোনার টুকরো, টুকরো সোনা, STTS। S for sub, T for transient। বি দাগে দেখো আছে S for sub, T for transient, STTS, তারপরে ট্রানজিয়েন্ট, আর S for synchronous reactance। সঠিক উত্তর হবে বি ফর বয়। ST মানে হচ্ছে সোনার টুকরো, সেই ST। 90 দাগের কোশ্চেনটা দেখো, দ্য ডিস্ট্রিবিউশন কথাটা নিচে দাগ দাও, or winding factor কথাটা নিচে দাগ দাও। যাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তাই ওয়াইন্ডিং ফ্যাক্টর ইজ ডিফাইন্ড ইন অ্যান অল্টারনেটর ইন টার্মস অফ ড্যাশ।
ইএমএফ দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। সঠিক উত্তর হবে এ দাগ, মুখস্থ করতে হবে। 91 দাগের কোশ্চেনটা দেখো, ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দেখো, অফ দ্য ভোল্টেজ জেনারেটেড বাই অ্যান অল্টারনেটর হ্যাভিং 4 পোলস কথাটা নিচে দেখো অ্যান্ড রোটেটিং অ্যাট 1800 RPM ইজ ড্যাশ আর 1800 RPM কথাটা নিচে দেখো। এর সমান 120 f/t। আমার জানতে চাইছে কি ফ্রিকোয়েন্সি, f is equal to nsp by 120। সিনক্রোনাস স্পিড 1800, পোল সংখ্যা 4, ফর্মুলার 120 0 0 4 3 4 12 318। সঠিক উত্তর এ দেখ। 92 কেটে দাও। 93 দাগে চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং মেথড গিভস মোর অ্যাকুরেট রেজাল্ট। মোর অ্যাকুরেট রেজাল্ট কথাটা নিচে দেখো ফর ডিটারমিনেশন অফ ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন কথাটা নিচে দেখো অফ অ্যান অল্টারনেটর। তাহলে কোন পদ্ধতিটা বেশি অ্যাকুরেট ভোল্টেজ রেগুলেশন বের করার পদ্ধতি হিসেবে? সঠিক উত্তর হবে সি দাগ, পোর্ট্রেট অ্যাঙ্গেল মেথড। পোর্ট্রেট অ্যাঙ্গেল মেথডের দেখো পির পরে একটা ও আছে না, এই ওটাকে মনে করো 0। তাহলে পোর্ট্রেট অ্যাঙ্গেল মেথডের আরেক নাম হলো জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড। তাহলে জিরো পাওয়ার ফ্যাক্টর থেকে মনে রাখার নিয়ম হলো জিরো টলারেন্স। তাহলে সব থেকে ভালো পদ্ধতি ওটা। তাহলে সি দাগ সঠিক উত্তর, বাকি অপশনগুলো পুরো দেখো ভুল আছে। 94 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইজ ডিভাইস কথাটা নিচে দাগ দাও ইজ ইউজড ফর মেজার ফেজ ডিফারেন্স কথাটা নিচে দাগ দাও বিটুইন গ্রিড ভোল্টেজ অ্যান্ড ভোল্টেজ জেনারেটেড বাই অ্যান সিনক্রোনাস অল্টারনেটর। একটা সিনক্রোনাস অল্টারনেটর আর গ্রিডের ভোল্টেজের ফেজ সিকোয়েন্সটা মানে ফেজ ডিফারেন্সটা কোন ডিভাইস দিয়ে বের করা হয়? সিনক্রোস্কোপ। যে আমরা করতাম না সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে সিনক্রোস্কোপ দিয়ে প্র্যাকটিক্যাল করে না, ডিপ্লোমাতে ছিল আমাদের। 2-3টে পদ্ধতি আছে ছাড়াও। এ দেখ সঠিক উত্তর হবে। 96 দাগের কোশ্চেনটা কেটে দাও। 97 দাগের কোশ্চেনটা হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেন্সিয়াল কথাটা নিচে দেখো ফর এ সিনক্রোনাস মেশিন টু অ্যাক্ট অ্যাজ মোটর। তাহলে কি বলতো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেন্সিয়াল, কোন জিনিসটা দরকারি ফর এ সিনক্রোনাস মেশিন টু অ্যাক্ট অ্যাজ মোটর হিসেবে চালানোর জন্য? জেনারেটর কি করে, তুমি ঘোরালে কারেন্ট তৈরি করবে, মানে মেকানিক্যাল এনার্জি দিতে হবে, ইলেকট্রিক এনার্জি তৈরি করবে। আর মোটর হতে গেলে কি করতে হবে, মেকানিক্যাল এনার্জি তোমাকে পেতে হবে, দিতে হবে কি ইলেকট্রিক এনার্জি। তাহলে সেই জিনিসটা দেখো সিধাকে আছে। আর্মেচার অ্যান্ড রোটর ম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি স্টেশনারি উইথ রেসপেক্ট টু ইচ আদার। বুঝতে পারলাম না? 97 দেখ। 95 বাদ হয়ে গেল না, 95 করে নিই। তাহলে কি বলছে, দ্য স্পিড কথাটা নিচে থাকতো অফ দ্য সিনক্রোনাস মেশিন ডিপেন্ডস অন ড্যাশ। স্পিড একটা সিনক্রোনাস মেশিনের কার উপর নির্ভর করে? সাপ্লাই ফ্রিকোয়েন্সি অনলি, নাম্বার অফ স্টেটর পোল অনলি। দেখি এন এর সমান কি 120 f/p, তাহলে এফ আর পি এই দুটোর উপর নির্ভর করে। তাহলে বোথ সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর নাম্বার অফ দ্য পোল। তাহলে সি দেখ সঠিক উত্তর হবে। 96 কেটে দাও। 97 থেকে হুইচ অফ দ্য ফলোইং ইজ এসেন্সিয়াল, কোন জিনিসটা খুবই দরকারি ফর দ্য সিনক্রোনাস মেশিন টু অ্যাক্ট অ্যাজ মোটর হিসেবে চালানোর জন্য? দেখো সঠিক উত্তরটা সি দেখাবে। আর্মেচার অ্যান্ড রোটর ম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি স্টেশনারি উইথ রেসপেক্ট টু ইচ আদার। দেখো ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দুটো সেম স্পিডেই ঘটে। অল্টারনেটরের ক্ষেত্রেও ঘটে, তোমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও ঘটে, কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে রোটরটাও ঠিক সেম স্পিডে ঘটে, শুধু ম্যাগনেটিক ফিল্ড না। তাই সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দেখাবে। 99 থেকে কোশ্চেনটা দেখো, আর্মেচার ওয়াইন্ডিং অফ এ টার্বো অল্টারনেটর কথাটা নিচে দাগ দাও ইজ নর্মালি প্লেসড ডিপার ইন স্লট। একটু গর্ত করে টার্বো অল্টারনেটরের স্লটগুলো করা হয়। দিস ইজ ডান টু ড্যাশ। কি বলছে, দ্য আর্মেচার ওয়াইন্ডিং অফ এ টার্বো অল্টারনেটর কাকে বলে? নন সিলেন্ট পোল টাইপ অল্টারনেটরের মানে অল্টারনেটরকে টার্বো অল্টারনেটর বলে, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে অল্টারনেটর ব্যবহার করা সেটা। তাহলে কি বলছে, দ্য আর্মেচার ওয়াইন্ডিং অফ এ টার্বো অল্টারনেটর ইজ নর্মালি প্লেসড ডিপার ইন স্লটের ভেতরে কেটে একটু বেশি গর্ত করে ঢুকিয়ে দেওয়া হয়। দিস ইজ ডান ডিউ টু ড্যাশ ইনক্রিজিং দ্য লিকেজ রিঅ্যাকটেন্স অফ দ্য ওয়াইন্ডিং। ইনক্রিজ দ্য লিকেজ রিঅ্যাকটেন্স কাকে বলে, মানে লিক বেশি হয়ে গেলেই সেটাকে লিকেজ রিঅ্যাকটেন্স বলে। মনে করো এটা স্টেশনারি জায়গা, আর এটাই মনে করো রোটর। আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা স্টেশনারি পার্ট, এটা রোটারিং পার্ট। এটা যদি আমি বেশি ডিপ করে দিই
এই পর্যন্ত এখানে ওয়াইন্ডিং দিই, এই গর্ত করে করে এই যে স্লট ধরো এইখানে এই উপরের পোর্শনে না থাকে যদি নিচের পোর্শনে দিই, আগের তুলনায় এই গ্যাপটা যতটুকু ছিল এই নিচে গর্ত দিলে গ্যাপটা বাড়লো না, এয়ার গ্যাপ বেড়ে গেল। তাহলে এয়ার গ্যাপ কি হাই রিল্যাক্টেন্স পথ, তাহলে ডিপার করে দিলে এয়ার গ্যাপ বেড়ে যায়। এয়ার গ্যাপ বেড়ে গেলে লিকেজ ফ্লাক্স বেড়ে যায়, কারণ রিল্যাক্টেন্স বেড়ে যায় বলে লিকেজ ফ্লাক্সের সঙ্গে ম্যাগনেটাইজিং কারেন্ট ডিরেক্ট প্রপোর্শনাল, তাহলে ওই এয়ার গ্যাপ বেড়ে গেলে ম্যাগনেটাইজিং কারেন্ট বেড়ে যায়। তাহলে কি বলছে এখানে, ইনক্রিজ দ্য লিকেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য ওয়াইন্ডিং। তাহলে এই দেখ সঠিক উত্তর হবে, এটা মুখস্থ করে ভালো, বেশি ইম্পর্টেন্ট না ওটা। 99 দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য রোটর অফ অ্যান অল্টারনেটর হ্যাজ ড্যাশ 4 স্লিপটিংস, 3 স্লিপটিংস, 2 স্লিপটিংস নাকি নো স্লিপিং। দেখো রোটর অল্টারনেটরের ক্ষেত্রে অল্টারনেটরের রোটরে কি দিতে হয়, ডিসি এক্সাইটেশন, ডিসির কতগুলো টার্মিনাল থাকে, পজিটিভ আর নেগেটিভ দুটো, তাহলে সেজন্য স্লিপিংও দুটো লাগে। তাহলে সঠিক উত্তর সি দাগ। এবার 4 স্লিপিং কোনো জায়গায় লাগে না, 3 স্লিপিং লেখা আছে বি দাগে, তারপর সে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো স্লিপিং ইন্ডাকশন মোটর। বি ফর বয়ের পাশে স্লিপিং ইন্ডাকশন মোটর, সি দাগ সঠিক উত্তর। আর ডি ফর ডগে যেটা লেখা আছে নো স্লিপিং, তারপর সে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। ডি ফর ডগের পাশে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সি দাগ। 100 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট এ নেসেসারি কন্ডিশন। নট এ নেসেসারি কন্ডিশন কথাটা নিচে দাগ দাও। নট এ নেসেসারি কন্ডিশন কথাটা নিচে দাগ দাও। টু বি স্যাটিসফাইড ফর সিনক্রোনাইজিং অ্যান ইনকামিং অল্টারনেটর টু অ্যান অলরেডি অপারেটিং অল্টারনেটর। তাহলে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি, কোন জিনিসটা দরকারি নয়, নট নেসেসারি কথাটা নিচে দাগ দাও। কন্ডিশন টু বি স্যাটিসফাইড ফর সিনক্রোনাইজিং অ্যান ইনকামিং অল্টারনেটর টু অ্যান অলরেডি অপারেটিং অল্টারনেটর, মানে বাসবারের সঙ্গে, সহজ কথা হলো অলরেডি অপারেট করা হচ্ছে মানে সে বাসবারের সঙ্গে লাগানো আছে, তার সঙ্গে যদি আরেকটা অল্টারনেটর আমি সবই চালিয়েছি সেটাকে যদি প্যারালাল অপারেশন করতে চাই তাহলে কি লাগবে, সেম ভোল্টেজ ম্যাগনিটিউড। হ্যাঁ ভোল্টেজ ম্যাগনিটিউড সেম লাগবে, আমার নট নেসেসারি বলেছে, মানে সহজ কথা হলো প্যারালাল অপারেশনে নতুন একটা অল্টারনেটর চালাতে গেলে কোন জিনিসটা আমার দরকার না, সেম ভোল্টেজ ম্যাগনিটিউড অবশ্যই 11-11 সঙ্গেই লাগবে, তাহলে ওটা সঠিক আছে বলে উত্তর হলো না, আমার নট বলেছে বলে। সেম ফ্রিকোয়েন্সি সেম না থাকলে প্যারালাল অপারেশন হবে না, তাহলে ওটাও দরকার, তাহলে সেজন্য বিদাকে উত্তর হলো না। সেটাকে সেম টাইম ওভার স্পিড না, একটা হাইড্রোলের সঙ্গে একটা থার্মাল তুমি জুড়তে চাইছো, দুজনের ফ্রিকোয়েন্সি 50 হার্জ, দুজনেরই ভোল্টেজ 11 কিলোভোল্ট, তাহলে সেক্ষেত্রে তোমার তো প্রাইম ওভার আলাদা আলাদা স্পিড আছে, তাহলে সেজন্য সিদাক সঠিক উত্তর। সিদাক হচ্ছে দরকার নেই। ওটা দেখা গেলো কোনো জায়গায় থার্মাল দিয়েই তৈরি করছো, একটা 4 পোল একটা 2 পোল, একটা 3000 RPM ঘুরছে একটা 1500 RPM ঘুরছে, দুজনেই আমি 11 কিলোভোল্টই পাচ্ছি, দুজনেই 50 হার্জ দেবে, তাহলে সেই জন্য ওটা স্পিডের উপর নির্ভর করবে না। আবার হাইড্রাল থার্মাল যদি হয়ে যায় তাহলে তো আরও স্পিডে অনেক ভেরিয়েশন হয়ে যাবে, তাহলে সেজন্য প্রাইমারি স্পিড হবে না। আর কোনটা হবে না সেটা জানতে চাইছিল বলে সিধা সঠিক উত্তর। আর সেম ফেজ সিকোয়েন্স, অবশ্যই ফেজ সিকোয়েন্স সেম করতে হবে, তাহলে ডেড শর্ট সার্কিট হয়ে অল্টারনেটর দুটো পুড়ে যাবে, তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে সিধা সঠিক উত্তর আজকে এই পর্যন্ত।